প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইব্রাহিম ত্রাওরে কিভাবে মরুভূমিতে সত্যিকারের আপেল ফলাচ্ছেন। এটি হলো বুর্কিনা ফাসোর একটি কৃষি এলাকা, যা সাহারা মরুভূমির কঠিন সীমান্ত থেকে 100 মাইলেরও কম দূরে অবস্থিত। পশ্চিমা পাঠ্য বই পড়ে বড় হওয়া মানুষের কাছে সত্যটি খুবই সহজ। এখানে কৃষিকাজ করা অসম্ভব, স্কুলে আমাদের তাই শেখানো হয়। কিন্তু বাস্তবে এই প্রচণ্ড গরম ও শুষ্ক পরিবেশেও তারা মাটিকে বাধ্য করছে ধান, গম, পেঁয়াজ এবং স্ট্রবেরি উৎপাদন করতে। এমনকি তারা সত্যিকারের আপেলও ফলাচ্ছে, যে ফল একসময় শুধু ইউরোপ বা আমেরিকার জন্য উপযুক্ত বলে মনে করা হতো। আজ বুর্কিনা ফাসোর কৃষকরা পুরো পৃথিবীকে ভুল প্রমাণ করে দেখাচ্ছেন। দেখুন কিভাবে বিশাল আকারের আনারস হাতে কাটা হচ্ছে এবং সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য সাধারণ কাগজের ব্যাগ দিয়ে ঢেকে রাখা হচ্ছে বুর্কিনা ফাসোর আনারস। এটি শুধু ফসলের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা মরুভূমির মাঝখানেও মাছ চাষ করছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কিভাবে করছে? বুর্কিনা ফাসোর মানুষ অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও দৃঢ় সংকল্প পদ্ধতি ব্যবহার করে এই কাজগুলো সফল করছে এবং এতে সবাই অংশ নিচ্ছে। এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে নিজেও সামরিক পোশাক পরে মাঠে উপস্থিত হন। তিনি সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন, টমেটো ভর্তি বস্তা পরীক্ষা করেন এবং সেই মানুষগুলোর কাজ পর্যবেক্ষণ করেন যাদের পরিশ্রম দেশের খাদ্য যোগান দেয়। লক্ষ্য হলো সম্পূর্ণ খাদ্য সার্বভৌমত্ব অর্জন করা, যা আজও আফ্রিকার অধিকাংশ দেশ অর্জন করতে পারেনি। যদি আপনার খাদ্য সার্বভৌমত্ব না থাকে, যদি আপনার জ্বালানি সার্বভৌমত্ব না থাকে, যদি আপনার প্রযুক্তিগত সার্বভৌমত্ব না থাকে, তাহলে প্রকৃত অর্থে আপনার পূর্ণ স্বাধীনতাও নেই। এই লক্ষ্য অর্জনের জন্য তারা স্থানীয়ভাবে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করার বিশাল শিল্পভিত্তি গড়ে তুলেছে। টমেটো প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে শুরু করে এই চিনি উৎপাদন কেন্দ্র পর্যন্ত সবকিছুই সেই পরিকল্পনার অংশ। এবং এই প্রচেষ্টা গিয়ে পৌঁছেছে একটি বিশাল আধুনিক ধান প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে, যার দৈনিক উৎপাদন ক্ষমতা 400 টন। এটি হলো আফ্রিকার বৃহত্তম রাইস প্রসেসিং স্থাপনাগুলোর মধ্যে একটি। ফলাফল আজ সবার চোখের সামনে। এটি একটি বিশাল ট্রাক যা প্রক্রিয়াজাত ও তরলীকৃত মাখন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করছে। আসলে বর্তমানে ইউরোপ ও আমেরিকার সুপারমার্কেটের তাকগুলোতে থাকা কিছু বাদামজাত পণ্য হয়তো বুর্কিনা ফাসোর ভিতরেই প্রক্রিয়াজাত করা হয়েছে, আর এটি কেবল শুরু মাত্র। এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরব সেই বিস্ময়কর অগ্রগতির গল্প, কিভাবে ইব্রাহিম ত্রাওরে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় কৃষি বিপ্লবের সূচনা করেছেন। এর মধ্যে রয়েছে বহু বিলিয়ন ডলারের এক উচ্চ অভিলাষী খাল প্রকল্প, যার লক্ষ্য সাহেল অঞ্চলকে মিশরের জন্য নীল নদের মতো উর্বর ও সমৃদ্ধ করে তোলা। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, এখানে আপেলের মতো ফল উৎপাদনের জন্য তারা যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে তা সত্যি বিস্ময়কর। সবচেয়ে ভালো বিষয় হলো, এই প্রকল্পে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ওয়ার্ল্ড ব্যাংকের ঋণের উপর নির্ভর করা হয়নি। এটি নির্মিত হচ্ছে বুর্কিনা ফাসোর অর্থে, বুর্কিনা ফাসোর মানুষের জন্য। চলুন তাহলে দেখা যাক কিভাবে তারা সম্পূর্ণ নিজেদের শক্তিতে এই বিশাল পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে। বুর্কিনা ফাসো যেমন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একটি কঠোর যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ঠিক তেমনি বহু দশক ধরে দেশটিকে ভোগানো খাদ্য সংকটের বিরুদ্ধেও সমান তীব্র এক যুদ্ধ শুরু করেছে। এটি হলো কৃষি, পশুপালন ও মৎস্য উন্নয়ন অভিযান, প্রায় $1 বিলিয়ন একটি বৃহৎ উদ্যোগ যা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরের সরকার চালু করেছে। এর উদ্দেশ্য হলো বিদেশি খাদ্য আমদানির উপর বুর্কিনা ফাসোর ঐতিহাসিক নির্ভরতা শেষ করা এবং সম্পূর্ণ খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। এই কর্মসূচিগুলোর লক্ষ্য হলো লক্ষ লক্ষ হেক্টর অনুর্বর ও শুষ্ক জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করা, যাতে বিপুল খাদ্য উদ্বৃত্ত উৎপাদন হয় এবং হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। ইব্রাহিম ত্রাওরে শুরু থেকেই আক্রমণাত্মক পদক্ষেপ নেন। তিনি কৃষকদের মধ্যে
400টি ট্রাক্টর, 239টি পাওয়ার টিলার এবং 700টিরও বেশি পানির পাম্প বিতরণ করেন, যাতে 64,000 হেক্টর জমি চাষের আওতায় আনা যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এসব সুবিধা কৃষকদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে, যা ট্রাউরে নিজেই নিশ্চিত করেছেন। এটি ছিল 2024 সালের প্রথম ধাপ মাত্র, যেখানে প্রায় $130 মিলিয়ন মূল্যের কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছিল। এর মধ্যে ছিল প্রায় 69,000 টন সার, 18,000 টন উন্নত মানের বীজ এবং হাজার হাজার টন মাছের খাদ্য ও পশু খাদ্য। এরপর 2025 সালের মে মাসে ট্রাউরে আবারও বিশ্বকে চমকে দেন। তিনি এই কর্মসূচিকে আরও বিস্তৃত করে 608টি অতিরিক্ত ট্রাক্টর এবং প্রায় $180 মিলিয়ন মূল্যের নতুন কৃষি সরঞ্জাম কৃষকদের হাতে তুলে দেন। সব মিলিয়ে কৃষকদের কাছে $300 বিলিয়ন বেশি মূল্যের কৃষি সরঞ্জাম বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এখন এই উদ্যোগের ফলাফল দেখুন। এই সবুজ ধানের ক্ষেতগুলোর দিকে তাকান, যেখানে দীর্ঘ ও পরিপূর্ণ ধানের শীষ উৎপাদিত হচ্ছে। সেই গম ক্ষেতগুলোর দিকে তাকান, যেসব এলাকায় একসময় ভয়াবহ খরা দেখা দিত। বর্তমানে তারা এমন একটি ধান প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিচালনা করছে, যা আফ্রিকার বৃহত্তম 10টি কেন্দ্রের অন্যতম বলে দাবি করা হয়। এমনকি 2024 সালেই বুর্কিনা ফাসো প্রায় 60 লক্ষ টন শস্য উৎপাদন করেছে, যা তাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য যথেষ্টরও বেশি বলে ভিডিওতে দাবি করা হয়েছে। আর এর মধ্যে ফল উৎপাদন বা সম্প্রতি পুনরায় চালু হওয়া ব্রুয়ারি ধরা হয়নি, যা ট্রাউরের বক্তব্য অনুযায়ী একসময় সাম্রাজ্যবাদীদের দ্বারা নাশকতার শিকার হয়েছিল। ট্রাউরের বক্তব্যের অনুযায়ী আমরা সবাই এই শিল্প ইউনিটের ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছি। ট্রাউরে বলেছেন, আমি মনে করি এখানে যেসব স্থানীয় বুর্কিনা ফাসোর কর্মী কাজ করতেন তাদের সাম্রাজ্যবাদীরা ব্যবহার করেছিল। তারাই এখানে যা কিছু ছিল সব কিছু ধ্বংস ও নষ্ট করে দিয়েছে। কারখানার ভিতরে প্রবেশ করার আগে এবং বহু মিলিয়ন ডলারের খাল প্রকল্প সম্পর্কে জানার আগে আপনাকে বুঝতে হবে এই পরিকল্পনার মূল সূত্র কী এবং প্রকৃতপক্ষে কারা এই কাজগুলো করছে। তবে তার আগে দেখা যাক তারা কিভাবে এখানে পৌঁছেছে। ট্রাউরে এই কৃষি বিপ্লবকে এগিয়ে নিচ্ছেন দুটি প্রধান কর্মসূচির মাধ্যমে। এক, অফেন্সিভ অ্যাগ্রো প্যাস্টোরাল, যা আমরা ইতিমধ্যে দেখেছি। 2, রাষ্ট্রপতির বিশেষ উদ্যোগ, যা পুরো দেশ জুড়ে জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজে লাগানোর জন্য তৈরি করা হয়েছে। এটি এমন একটি নির্দেশনা যার মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং সামরিক বাহিনীকে তাদের অফিস ও ডেস্ক ছেড়ে মাঠে নেমে কাজ করতে বলা হয়েছে। যন্ত্রপাতি থাকা এক বিষয়, কিন্তু সেগুলোকে বৃহৎ পরিসরে কার্যকরভাবে ব্যবহার করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখানেই ট্রাউরের কৌশলটি সবচেয়ে অস্বাভাবিক হয়ে ওঠে। তিনি নিজের সৈন্যদেরকেও কৃষিকাজে যুক্ত করেছেন। বুর্কিনা ফাসোতে রাষ্ট্র তাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে নিজেদের খাদ্যের ব্যবস্থা করবে সেই ব্যবস্থাই বদলে দিয়েছে। বর্তমানে বুর্কিনা ফাসোর প্রতিটি সামরিক ঘাঁটিকে কঠোর সরকারি নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করে। সৈন্যদের নিজেদের রেশন উৎপাদন করতে বাধ্য করা হচ্ছে এবং সামরিক বাহিনীর জমিতে ফসল ও গবাদি পশু পালন করা হচ্ছে। এর ফলে সশস্ত্র বাহিনীর জন্য বেসামরিক বাজেট থেকে যে বিপুল অর্থ ব্যয় হতো তা কমিয়ে আনা সম্ভব হচ্ছে। সামরিক বাহিনীকে আনুষ্ঠানিকভাবে কৃষি শ্রমশক্তি হিসাবেও কাজে লাগানো হয়েছে। রাষ্ট্রপতির এই বিশেষ কর্মসূচি শুরু হওয়ার পর সরকার 3000-এরও বেশি সামরিক সদস্যকে, যার মধ্যে যুদ্ধ প্রকৌশলী এবং ভিডিপিএস নামে পরিচিত বেসামরিক স্বেচ্ছাসেবী সদস্যরাও ছিলেন, কৃষিকাজে নিয়োজিত করে। তাদের 4000 অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সঙ্গে সরাসরি মাঠে কাজ করার জন্য পাঠানো হয়েছিল। এই বাহিনী সমূহকে একত্রে 11,000 হেক্টরেরও বেশি জমি পরিষ্কার, চাষ এবং ফসল কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল। সামরিক বাহিনীর ভারী যন্ত্রপাতি এখন এমন পরিসরে জমি উন্নয়ন ও চাষাবাদে ব্যবহৃত হচ্ছে, যা সাধারণ কৃষকদের একার পক্ষে কখনো সম্ভব হতো না। সাহেল অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ক্ষেত খামার অবরোধ করে খাদ্য উৎপাদন বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এই কারণে ভিডিপি মিলিশিয়াদের একটি দ্বৈত দায়িত্ব দেওয়া হয়েছে। এক হাতে বন্দুক, অন্য হাতে লাঙ্গল। তারা ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা বলয় তৈরি করে, যাতে স্থানীয় মানুষ ভয় ছাড়াই চাষাবাদ করতে পারে। কিন্তু তারা শুধু পাহারা দেয় না, তারাও মাঠে নেমে কৃষিকাজ করে। এটি একটি কঠোর প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে কৃষিবিজ্ঞান ও সামরিক শৃঙ্খলাকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। 2026 সালের এপ্রিল পর্যন্ত শত শত নারীসহ
4600-এরও বেশি কৃষি ভিডিপি সদস্য প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে। তারা বীজ রোপণ করেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তারা দেশের একটি বড় বুদ্ধিবৃত্তিক সমস্যারও সমাধান করেছে। বহু বৎসর ধরে দেশের কৃষি প্রকৌশলীরা রাজধানীর শীততাপ নিয়ন্ত্রিত অফিসে বাস করতেন। ইব্রাহিম ত্রাওরে এই ব্যবস্থাকে বদলে দেন। তিনি নির্দেশ দেন এই সব বিশেষজ্ঞকে শহরের মন্ত্রণালয় থেকে সরিয়ে সরাসরি গ্রামীণ সমবায় ও কৃষকদের মাঝে পাঠানো হবে। এমনকি তাদের জন্য মোটরসাইকেলের ব্যবস্থা করা হয় যাতে তারা দেশের সবচেয়ে দুর্গম এলাকায় পৌঁছে যেতে পারে। ফলে কৃষি প্রকৌশলীরা সরাসরি মাঠে কৃষকদের সঙ্গে কাজ করতে শুরু করেন এবং নতুন ট্রাক্টর, উন্নত বীজ ও কৃষি প্রযুক্তি মাঠে নামার সঙ্গে সঙ্গেই সর্বোচ্চ কার্যকারিতায় ব্যবহার করা সম্ভব হয়। এরপর তারা কারাগার ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনে। ত্রাওরে ব্যক্তিগতভাবে বুবো দেওলাসো পেনিশিয়ানারি সেন্টার পরিদর্শন করেন এবং ঘোষণা করেন যে কারখানার আর উপনিবেশিক যুগের বন্দিশালা হয়ে থাকবে না, বরং তিনি কারাগারের মানবিক রূপ দেওয়ার উদ্যোগ নেন। বর্তমানে বন্দীদের আধুনিক কৃষি পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করে ফসল উৎপাদন ও পরিচর্যা শিখেছে। এমনকি তারা একটি শুষ্ক অঞ্চলের মাঝখানে 40 হেক্টরের বিশাল ভুট্টা ক্ষেত তৈরি করতে সক্ষম হয়েছে। রাষ্ট্র দেশের প্রতিটি মানব সম্পদকে জাতি গঠনের কাজে যুক্ত করার চেষ্টা করেছে। যখন যুবক, কৃষক ও সৈন্যদের একত্রিত করা হলো তখন প্রকৃত পরিবর্তন শুরু হলো। প্রথমে তারা ধান, ভুট্টা ও গমের মতো মৌলিক খাদ্যশস্যের উপর গুরুত্ব দেয়, কারণ এগুলোই একটি জাতির বেঁচে থাকার ভিত্তি। ঐতিহাসিকভাবে বুর্কিনা ফাসো একটি অদ্ভুত কৃষি সংকটে আটকে ছিল। দেশে প্রায় 80% মানুষ কৃষির সঙ্গে যুক্ত, অথচ মৌলিক খাদ্যের জন্য দেশটিকে বিদেশের উপর নির্ভর করতে হতো। তারা পশ্চিমা দেশগুলোতে অপরিশোধিত সোনা, তুলা রপ্তানি করত আর বেঁচে থাকার জন্য অত্যন্ত ব্যয়বহুল খাদ্য আমদানি করত। এই কৃষি বিপ্লবের আগে দেশটির প্রয়োজনীয় চালের 70% বিদেশ থেকে আমদানি করতে হতো, যা প্রায় 7 লাখ মেট্রিক টন। এটি ছিল এক বিশাল বাণিজ্যের ঘাটতি এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ঝুঁকি। ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে বুঝেছিলেন যে খাদ্য সার্বভৌমত্বই জাতীয় নিরাপত্তা, তাই তিনি দ্রুত পদক্ষেপ নেন। এই দৃশ্যটি দেখুন, 800 হেক্টর জমি পানিতে পূর্ণ। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, সাহেলের মতো শুষ্ক অঞ্চলে এত পানি আসে কোথা থেকে? এটি হলো দুয়ারু প্রকল্প এলাকা, যা শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদনের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে এবং কেরোচি বাঁধ থেকে পানি পায়। এখানে সৌরশক্তি চালিত পাম্পিং স্টেশন ব্যবহার করা হয়, যা প্রতি ঘন্টায় 9720 ঘনমিটার পানি সরবরাহ করতে পারে। এটি এমন গতিতে ভূমি উন্নয়নের উদাহরণ যা আধুনিক সাহেল অঞ্চলে আগে কখনোই দেখা যায়নি। এরপর সুম বাঁধ প্রকল্প। ত্রাওরের নির্দেশনায় সরকার এই প্রকল্প সম্পূর্ণ করার জন্য বিনিয়োগ করে। 2025 সালের শুরুতেই বাঁধটি পুরোপুরি চালু হয় এবং 1000 হেক্টরেরও বেশি অনুর্বর জমিতে সেচ সুবিধা দিতে শুরু করে। এটি প্রতি বছর প্রায় 7500 টন চাল এবং 2500 টন ভুট্টা উৎপাদনের ক্ষমতা রাখে। এরপর আসে সরু উপত্যকার বিখ্যাত সেচ প্রকল্প। বুর্কিনা ফাসোর উত্তর অঞ্চলে অবস্থিত এই প্রকল্প 2240 হেক্টর সেচযুক্ত জমি নিয়ে গড়ে উঠেছে। এখানে অর্কিমিডিয়ান ক্রু পাম্প ব্যবহার করে সরু নদী থেকে পানি উত্তোলন করা হয়। তারপর মাধ্যাকর্ষণ নির্ভর খাল ও ড্রেনেজ নেটওয়ার্কের মাধ্যমে সেই পানি জমিতে পৌঁছে দেওয়া হয়। যখন এই পানি শুষ্ক মরুভূমির মাটিতে পৌঁছায় তখন সেখানে সবুজ ধানের সমুদ্র তৈরি হয়। অনেক কৃষক জানিয়েছেন এই প্রকল্পের ফলে তাদের আয় বৃষ্টি নির্ভর কৃষির তুলনায় 177% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সবশেষে রয়েছে সবচেয়ে বড় প্রকল্প, বাগরি ড্যাম বা বাগরি পোল উন্নয়ন অঞ্চল। রাজধানী থেকে প্রায় 225 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই প্রকল্পকে দেশের সবচেয়ে উচ্চ অভিলাষী কৃষি অবকাঠামো প্রকল্প বলা হয়। এটি হোয়াইট ভোল্টা নদীর উপর নির্মিত প্রায় 1.7 বিলিয়ন ঘনমিটার পানি ধারণ ক্ষমতার জলাধার ব্যবহার করে হাজার হাজার হেক্টর সাহেল অঞ্চলের জমিকে আধুনিক কৃষি অঞ্চলে রূপান্তর করছে। এখানে রয়েছে বিশাল মাধ্যাকর্ষণ নির্ভর খাল ব্যবস্থা, সৌরচালিত পাম্প, স্বয়ংক্রিয় সেচ প্রযুক্তি, লেজার প্রযুক্তির মাধ্যমে জমি সমতলকরণ, স্যাটেলাইট মনিটরিং এবং সেন্সর প্রযুক্তি, যার মাধ্যমে পানির প্রতিটি ফোঁটার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এখানে বুর্কিনা ফাসোর কৃষকরা আধুনিক হারভেস্টার ব্যবহার করছেন, যা দ্রুত গতিতে বিশাল ক্ষেত কেটে ফেলতে পারে।
বাঞ্জো এর মতো এলাকায় আধুনিক সেচ ব্যবস্থার সাহায্যে প্রতি হেক্টরে 6 টন পর্যন্ত ধান উৎপাদিত হচ্ছে। একজন স্থানীয় কৃষক ক্যামেরার সামনে বলেছেন, আগে আমরা তেমন লাভ করতে পারতাম না, ফলন ছিল খুবই কম, কিন্তু এখন প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি, ট্রাক্টর এবং সেচ ব্যবস্থার কারণে ফলন অনেক বেড়ে গেছে। সব কিছুই সম্ভব হয়েছে সেচ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। ভুট্টা উৎপাদনও সমানভাবে বিস্ময়কর। কৃষকরা এত বেশি ভুট্টা উৎপাদন করছেন যে পরিবহন ট্রাকগুলো শস্যে উপচে পড়ছে। কিন্তু এই ধান ও ভুট্টা উৎপাদন ছিল শুধু শুরু মাত্র। প্রকৃত কৃষি বিপ্লব ঘটেছে গম উৎপাদনে। দশকের পর দশক পশ্চিমা কৃষি বিশেষজ্ঞরা আফ্রিকার নেতাদের বলে এসেছেন যে সাহেল অঞ্চলে গম চাষ জলবায়ুর কারণে অসম্ভব। এই তথাকথিত বিশেষজ্ঞ পরামর্শের কারণে বুর্কিনা ফাসোকে প্রতি বছর প্রায় $75 মিলিয়ন ব্যয় করতে হতো গম কেনার জন্য। ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে নিজে এই ধারণা পরীক্ষা করে সিদ্ধান্ত নেন। তিনি 2023 সালে মাত্র 125 হেক্টর জমিতে পরীক্ষামূলক গম চাষ শুরু করেন। পরীক্ষাটির সফল হয়, ফলে 2024 সালে সরকার দ্রুত এই প্রকল্পকে 1342 হেক্টর জমিতে সম্প্রসারণ করে এবং 2600 টন গম উৎপাদন করে। আজ বুর্কিনা ফাসোর বাতাসে দুলছে সোনালী গমের ক্ষেত। বিদেশি কোম্পানির বীজের উপর নির্ভরতা দূর করার জন্য সরকার 5000 হেক্টরের একটি গম বীজ উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে। এই লক্ষ লক্ষ টন খাদ্যশস্য উৎপাদনের পর নতুন একটি সমস্যা দেখা দিল, প্রক্রিয়াজাতকরণ। যদি আপনি কাঁচা শস্য রপ্তানি করেন এবং পরে ময়দা আমদানি করেন, তাহলে আপনি এখনও অর্থনৈতিকভাবে উপনিবেশিক কাঠামোর মধ্যেই আছেন। ফসল উৎপাদন হলো প্রথম ধাপ মাত্র। সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে আনতে ত্রাউরির প্রশাসন স্থানীয়ভাবে সব ধরনের শস্য প্রক্রিয়াজাত করার জন্য বিশাল শিল্পভিত্তি গড়ে তুলতে শুরু করে। মেইনোফা গম কারখানা এর একটি উদাহরণ। নতুন সরকারের অধীনে এই কারখানার উৎপাদন ক্ষমতা বছরে 9000 টন থেকে বেড়ে 32000 টনে পৌঁছেছে। বর্তমানে এর দৈনিক উৎপাদন ক্ষমতা 150 টন এবং ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ধানের ক্ষেত্রেও একই ধরনের শিল্পায়ন ঘটেছে। সরকার কুপেলা এর মতো বৃহৎ ধান প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করেছে, যা প্রতিদিন 400 টন ধান প্রক্রিয়াজাত করতে সক্ষম। সবচেয়ে আরেকটি বিস্ময়কর বিষয় হলো, শুষ্ক বুর্কিনা ফাসোতে এখন আপেলও উৎপাদন করা হচ্ছে। এই কৃষি বিপ্লবের কথা বলতে গেলে ফল ও সবজির কথা বাদ দেওয়া যায় না। দীর্ঘদিন ধরে বিশ্ববাজার ঠিক করে দিয়েছিল আফ্রিকার দেশগুলো কি উৎপাদন করতে পারবে কি পারবে না। আনারস, আপেল ও কোকোর মতো ফলকে শুধুমাত্র উপকূলীয় বা বিশেষ জলবায়ুর জন্য উপযুক্ত বলে মনে করা হতো, কিন্তু বুর্কিনা ফাসোর কৃষকরা সেই ধারণা মানতে অস্বীকার করেছেন। তারা ব্যাগরি ড্যাম ও সাউম ড্যামের সেচ ব্যবস্থা ব্যবহার করে এমন ক্ষুদ্র জলবায়ু তৈরি করেছেন যেখানে এসব ফল সফলভাবে চাষ করা সম্ভব হচ্ছে। এটি প্রমাণ করে যে সার্বভৌমত্ব শুধু রাজনৈতিক বিষয় নয়, বরং সেই ক্ষমতা যার মাধ্যমে আপনি এমন কিছু উৎপাদন করতে পারেন যা একসময় সবাই অসম্ভব বলে মনে করত। একটি শুষ্ক ও অনুর্বর এলাকার মাঝখানে এখন 23 হেক্টরে আনারস বাগান গড়ে উঠেছে, যেখানে বড় ও মিষ্টি আনারস উৎপাদিত হচ্ছে। এখানে শুধু সেচ প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যবাহী পদ্ধতিও ব্যবহার করা হয়। সাহেল অঞ্চলের তীব্র রোদ থেকে আনারসগুলোকে সুরক্ষিত রাখা হয়, ফলের কোমল ও সূক্ষ্ম স্বাদ সংরক্ষণ করা হয়। কৃষকরা নিজেদের উৎপাদিত তাজা আনারস খাচ্ছেন। এই পরিবর্তন ঘটছে রাষ্ট্র মালিকাধীন জমিতে। প্রযুক্তিবিদরা সামরিক নির্ভরতায় ফসল কাটার সময় নির্ধারণ করছেন। কিছুই অপচয় করা হয় না, ফল থেকে শুরু করে চারা ও পার্শ্ব অঙ্কুর পর্যন্ত সব কিছু স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করে উচ্চ মূল্যের জুস ও ঘনীভূত পণ্যে রূপান্তর করা হচ্ছে। বুর্কিনা ফাসো প্রতি বছর 3 লক্ষ টনেরও বেশি তাজা টমেটো উৎপাদন করে। একসময় কারখানার অভাবে রাস্তার ধারে টমেটো পচে নষ্ট হয়ে যেত। ইউরোপ ও চীন থেকে টিনজাত টমেটো পেস্ট আমদানি করা অত্যন্ত ব্যয়বহুল ছিল। প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে এই চক্র ভেঙে দেন। সোবাটো এর মতো বিশাল টমেটো প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করা হচ্ছে। সোবাটো কারখানাটি প্রতি ঘন্টায় 6 টন তাজা টমেটো প্রক্রিয়াজাত করে, অর্থাৎ প্রতিদিন প্রায় 100 টন। এটি শতভাগ বুর্কিনা ফাসোর জনগণের মালিকানাধীন। এই অর্থ আয়ন হয়েছে স্থানীয় জনগণ এবং প্রবাসী বুর্কিনাদের অর্থে। এটি 10,000-এরও বেশি পরোক্ষ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। কাজু বাদাম শিল্পে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কাঁচা কাজু বাদাম উৎপাদনে
বুর্কিনা ফাসো বিশ্বের শীর্ষে 10টি দেশের একটি, আফ্রিকার শীর্ষে 5টির মধ্যে রয়েছে। অতীতে কাজু বাদামের ফলের প্রায় সবই নষ্ট হয়ে যেত। কৃষকরা শুধু বাদামটিকে মূল্যবান বলে মনে করতেন, কারণ ফল প্রক্রিয়াজাত করার কোনো অবকাঠামো ছিল না। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য 2025 সালে $11.5 মিলিয়ন একটি উদ্যোগ নেওয়া হয়। 2025 সালের শেষ ভাগ পর্যন্ত বুর্কিনা ফাসোকে ফ্রান্স ও বেলজিয়াম থেকে একদিন বয়সী ব্রয়লার বাচ্চা আমদানি করতে হতো। এই নির্ভরতার জন্য প্রতি বছর $10 লক্ষ বেশি ব্যয় হতো। স্থানীয় জাতের মুরগি ছিল শক্ত ও সহনশীল, কিন্তু মাত্র 1 কেজি ওজনে পৌঁছাতে তাদের প্রায় 24 সপ্তাহ সময় লাগত। 2025 সালের অক্টোবর মাসে সরকার বিদেশি ব্রয়লার বাচ্চা আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে, ফলে বাজারকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে বাধ্য হতে হয়। এরপর সরকার নিয়ে আসে একটি নতুন উন্নত মানের পোলট্রি ব্যবস্থা, যে ব্যবস্থায় মাত্র 10 সপ্তাহে একটি পোলট্রি 2 কেজি পর্যন্ত ওজনে পৌঁছাতে পারে, যারা ডিম পাড়া মুরগিগুলোর বছরে 200টি পর্যন্ত ডিম দিতে সক্ষম। দেশের নাগরিকরা এই সাফল্যকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিচ্ছেন। প্রযুক্তিকে তারা এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এই আধুনিক ডিম ফোটানোর ইনকিউবেটরের দিকে তাকান, যেখানে জীবনের স্পন্দন অবিরাম চলমান। এই স্থাপনাটি এমন একজন ব্যক্তির, যিনি 1996 সালে নিজের শহর ভানফুরায় একজন উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিসেবে মাত্র 15টি মুরগি নিয়ে যাত্রা শুরু করেছিলেন। আজ তার খামারে 30,000 ডিম পাড়া মুরগি রয়েছে এবং প্রতি সপ্তাহে প্রায় 20,000টি বাচ্চা উৎপাদিত হয়। এটাই সেই দেশীয় শক্তি যাকে রক্ষা করার জন্য রাষ্ট্র সংগ্রাম করছে। কিন্তু এই সমস্ত প্রকল্প ধান, গম, বৃহৎ দুগ্ধ খামার এবং ভাসমান মাছের খামার একটি জিনিসের উপর নির্ভরশীল, আর সেটি হলো অবিরাম পানির প্রবাহ। এবং এখান থেকেই শুরু হলো সাহেল অঞ্চলের চূড়ান্ত পরিকল্পনা, বহু $বিলিয়ন খাল প্রকল্প। যদিও এর প্রকৌশলগত নকশা এখনও ব্যাপক আলোচনার বিষয়, তবুও এর মূল ধারণা হলো পশ্চিম আফ্রিকার জন্য একটি কৃত্রিম নীলনদ তৈরি করা। এই স্বপ্নের প্রস্তাব হলো এমন একটি বিশাল জলপথ নির্মাণ করা, যা উত্তরের মরুভূমি অঞ্চলকে এই প্রকল্পের সঙ্গে সংযুক্ত করবে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে প্রকল্পটি কার্যত সাহারা অঞ্চলের ভূপ্রকৃতি বদলে দিতে পারে। এটি একটি স্থানীয় জল মহাসড়ক হিসেবে কাজ করবে, দক্ষিণের আর্দ্র অঞ্চল থেকে উত্তরের শুষ্ক অঞ্চলে পানি পৌঁছে দেবে, লক্ষ লক্ষ হেক্টর কৃষিজমিকে সেচ দেবে এবং খাবার চক্রকে স্থায়ীভাবে ভেঙে দিতে পারে। যদি বুর্কিনা ফাসো, মালি বা নাইজারের সামরিক প্রকৌশলীরা যৌথভাবে এটি বাস্তবায়ন করতে পারেন, তাহলে এটি আফ্রিকার ইতিহাসে সবচেয়ে বড় ভূমি রূপান্তর প্রকল্প হিসেবে বিবেচিত হবে। মাত্র কয়েক বছরের মধ্যেই এই কৃষি অভিযান শুধু বীজ রোপণ করেনি, এটি 1 লক্ষেরও বেশি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টির পথে এগিয়ে যাচ্ছে। এদিকে খাদ্যশস্য উৎপাদন ইতিমধ্যেই 60 লক্ষ টন অতিক্রম করেছে। চরম দারিদ্রতার হার কমতে শুরু করেছে। ফলাফল এখন সবার সামনে। বুর্কিনা ফাসো প্রমাণ করেছে যে সম্পূর্ণ সার্বভৌমত্ব কোনোদিন কল্পনা কাহিনী নয়, এটি একটি বাস্তব নকশা, একটি কার্যকর রূপরেখা। ভবিষ্যৎ ইতিমধ্যেই নির্মিত হচ্ছে এবং সেটি কারোর জন্য অপেক্ষা করছে না। পিছিয়ে থাকবেন না। পরবর্তী ভিডিওতে আবার